ক্লাসে সবাইকে স্বাগতম। আজ মঙ্গলবার 3-3-2026 ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। আজ আলোচনার বিষয় হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ঔষধ পালসিটিলা পার্ট 10। সবাইকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। এবং আজকে পালসেটিলার একটা পর্ব। আমার এই পালসেটিলা পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে হাউ টু স্টাডি মেডিসিন, বিশেষত কেন্ট। কেন্ট ছাড়া গতি নাই। কেন্ট ছিলেন বলেই আজকে আমরা হোমিওপ্যাথিটা প্রপার হইতে করতে পারছি, অসৎ পথে রোজগার করতে হচ্ছে না। আর আমাদের সৎভাবে আমরা কিছু করবার চেষ্টা করছি। কেন না, কেন্ট আমাদের হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথিকে সহজ সরল করে আমাদের মতো সাধারণ মেরিটের মানুষদের বোধগম্য করে তিনি প্রয়োগ করেছেন। এটা হচ্ছে কেন্টের সবচেয়ে বড় অবদান। এবং মজার ব্যাপার হচ্ছে কি, যে এখন কেন্টকে বাদ দিয়ে কিভাবে চলা যায় সেরকম একটা ট্রেন্ড এসছে। এবং আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, বা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি, যাতে আমরা এই কেন্টের শিক্ষা থেকে বেরিয়ে না যাই। কেন্টের শিক্ষা কিন্তু আর কিছুই নয়, সেটা হচ্ছে হ্যানিম্যানের শিক্ষাকেই তিনি সহজ সরল করে প্রকাশ করেছেন। এবার দেখুন, কতগুলো জিনিস বুঝে নেওয়ার আছে। পালসের রোগী নড়াচড়ায় উপশম হয়, এই তো। নড়াচড়ায় উপশম তো অনেকেই হয়। অল্প কিছু ওষুধ আছে ধীরে ধীরে নড়াচড়ায় বা হাঁটায় উপশম, অল্প কয়েকটা, বেশি ওষুধ নেই। রেপারেটরি দেখুন, বেশি ওষুধ নেই। এই যে অল্প হাঁটায় নড়াচড়ায় যে হয়, এটা একটা বিষয়। কেউ কেউ দেখবেন, রেপারেটরিতে দেখতে পাবেন যে কেউ দ্রুত হাঁটলে পরে তার কষ্টটা তার কমে যায়। এই অল্প নড়াচড়ায় যে আরাম হয় বা উপশম হয়, এটা ফেরাম মেটালিকামেও আছে, পালসেটিলা, এখানে এই দুটো উল্লেখযোগ্য ওষুধ। কিন্তু অন্যান্য রেপারেটরিগুলো দেখে নেন, আমরা রেপারেটরি দেখেন তো, মানে রেপারেটরিতে দেখবেন কিছু কিছু ওষুধ আছে যেগুলো খুব দ্রুত নড়াচড়ায় তার আরাম হয়, দ্রুত, একটা স্লো, একটা দ্রুত, আর একটা স্বাভাবিক হাঁটা চলা। এই তিনটে ভাগ আছে। একটা জিনিস মনে রাখবেন, আপনার সিমটম মিলে গেল কিন্তু পেস মিলল না। পেস মানে এই যে গতিটা, এই গতিটাকে পেস বলে। আর আর এই গতির মধ্যে দিয়ে কিন্তু আপনি মায়াজমকেও চিনতে পারবেন। মায়াজম আলাদা করে কিছু বিষয় নয়, আলাদা কিছু বিষয় নয়। এই স্লো মোশন, স্লো, এই যে স্লো, এই স্লোনেস, এই স্লোনেসটা তো সোনার বৈশিষ্ট্য হতেই পারে না, এটা সাইকোসিসের বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেছে, এই যে স্লোনেসটা আপনি যখন দেখছেন, যখন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে সাইকোটিক ফেনোমেনা এখানে আছে। অবশ্য পালসেটিলার মধ্যে সাইকোটিক ফেনোমেনা আছে, যদিও পালসেটিলার মুখ্য বিষয়টা হচ্ছে শরিকের নেচার, বিশেষত মেন্টাল স্ট্যাটাসটা শরিক নেচার বলি, সেটা ধরা হয়। এবার দেখুন, এই যে গতি, এই গতিটাকে পেস বলে, পিএসি, পেস বলে। আপনারা যে ওষুধগুলো পড়েন, সেই ওষুধগুলো যে পড়েন, সেইখানে কিন্তু আপনারা ওই সিমটম মুখস্থ করেন। যেমন ধরুন, আপনি দেখতে পেলেন যে একটা পেশেন্ট বলছে সে মানসিক আঘাত পাওয়ার পর, যেমন ধরুন তার বাবা মারা গেছে কি স্বামী মারা গেছে, মেয়েটি মানসিক আঘাত পাওয়ার পরে কি হলো, সে অসুস্থ হয়ে পড়ল। বলছে এটা আমার চরম আঘাত, আমি এখনো কষ্ট পাই ইত্যাদি। এইগুলো আমরা জিজ্ঞেস করি, কিন্তু সেটা জিজ্ঞেস করি না যে আপনি আঘাত পাওয়ার কতদিন পরে কষ্টটা পেলেন, কতদিন পরে আপনি অসুস্থ হলেন। এটা আমরা অনেক সময় জিজ্ঞেস করি। আমরা কি জিজ্ঞেস করি, আপনার কোনো মনে কোনো আঘাত ছিল? ওরা ছিল, হ্যাঁ এরকম বাবা মারা গেছে সেটা নিয়ে। আমি যেমন জিজ্ঞেস করি কতদিন কষ্ট পেয়েছেন এটা নিয়ে, এটা জিজ্ঞেস করি কতদিন কষ্ট পেয়েছেন। এখনো কষ্ট পাই কেউ বলে, এখনই কষ্ট পায়, তার মানে কি তার এখনো পর্যন্ত তার ওটা চলছে, তার মানে তার অ্যাকচুয়ালি স্টেজটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ। এইবার হচ্ছে কিছু
পেশেন্ট আছে বলে না 1-1.5 বছর কি 2 বছর কি 3 বছর পেয়েছি। আমরা গ্রিপ ধরে বসে রইলাম। গ্রিপ তো ধরলাম, গ্রিপ ধরলে এটা এক্সাইটিং কজ। এক্সাইটিং কজ ধরলে কি সবসময় আমরা বেঁচে যাব? তা তো নয়। আচ্ছা আমি তাকে তো জিজ্ঞেস করি না যে আপনি অসুস্থটা হলেন, কতদিন পরে অসুস্থ হলেন? কি ধরনের কষ্টটা সেই সময় পেয়েছেন করে বলুন তো? এই যে আপনি এক্সাইটিং ফ্যাক্টরের ওই জায়গাটা যখন আপনি পেলেন, তখন আপনার কিন্তু এই যে অতীতের জায়গাটা যখন পেলেন, তখন আপনার প্রেসক্রিপশনটা হচ্ছে সেন্টার টু পেরিফেরি হবে। আমার কথাটা বুঝুন ভালো করে। এবার আপনি ধরুন ব্যাপার হচ্ছে যে আপনি এই আপনার গঙ্গাসাগরে এসে আপনি গঙ্গা জল তুললেন। আর যে হচ্ছে গঙ্গোত্রী থেকে গঙ্গা জল তুললো, দুটোর জল কি এক হবে? গঙ্গা জল দুটোতেই আছে। তাহলে পিওর জলটা আমাদের একটা কথাই বলা হচ্ছে যে আমরা যে সিমটমটা নেব, সেই সিমটমটা কিন্তু পিওর হতে হবে। তাহলে আমরা এরকম পিওর খুঁজি না কেন? একটা পেশেন্টের ডিপ কোর বেশি সিমটম লাগে না। একটা কথা বারবার বলি যে আপনি যখনই প্রেসক্রিপশন করতে যাচ্ছেন, তখন তার এক্সাইটিং কজ, মেইনটেনিং কজ আছে কিনা দেখুন, তার লাইফস্টাইলের মধ্যে আছে কিনা, বা সে তার প্রেগনেন্সির সময় যখন পেটে ছিল তখন তার এরকম ছিল কিনা, এরকম ঘটনা তার জীবনে ছিল কিনা, সেটা খুঁজুন, তবে তো পাবেন। আমার মনে পড়ে এই মুহূর্তে ডাক্তার কেশি দাসের একটা কেসের কথা আমার মনে পড়ছে। একটি বাচ্চা, তার বাবা বলছে ও যে ফুপিয়ে কাঁদা নাকি খারাপ, আশেপাশে সবাই বলে ফুপিয়ে কাঁদা এটা মরা কান্না বলে, এটা ভালো নয়, অশুভ। সেই জন্য স্যারের কাছে নিয়ে এসেছেন। স্যার তার রেকর্ডিং করে কিছুই বুঝতে পারলেন না, আমরাও ছিলাম। যা কিছু হলো তাকে সেখান থেকে কোনো ওষুধ আসছে না। তো তখন তার বাড়ির কেউ একজন বলেছিল যে ওর স্বভাবটা কিছুটা ঠাকুমার মতো না, ঠাকুমাকে খুব ভালোবাসে। এই যে ভালোবাসা, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা তো আন্তরিক মিল থেকে আসে, অর্থাৎ তার মধ্যে অন্তরে কিছু সদৃশতা থাকে। সদৃশতা না থাকলে ভালোবাসা হয় না। এই যে আপনার যখন দেখবেন যে আপনার কোনো বন্ধু এক বদমাইশের সঙ্গে, বা মানুষ হিসাবে সে খুব একটা উন্নত মানের নয়, ধান্দাবাজ, এর সঙ্গে তার যথেষ্ট বন্ধুত্ব আছে, আপনি বুঝে নিন আপনার বন্ধু কিন্তু সেও কম ধান্দাবাজ না, আপনার সঙ্গে হয়তো ধান্দাবাজি করছে না। তাহলে হোমিওপ্যাথির যে শিক্ষাটা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন করতে সাহায্য করবে, চিনতে সাহায্য করবে। ফলে আপনাকে বন্ধুত্ব বাছাই করতে সেই রকম সমগোত্রীয় বাঁচতে হবে। যদি বাঁচতে না পারেন আমরা হবে না, কারণ সমগোত্রীয়তে কি হয়, সমগোত্রীতে উন্নতি হয়। তাই যে আমরা চিকিৎসা করি যে আমরা সমগোত্রীয় ওষুধ বা সদৃশ ওষুধ এটা দিলেই তো আরোগ্যটা হয়। আরোগ্য হয় মানে কি, মানুষের উত্তরণ ঘটে। তেমনি বন্ধুত্বের ক্ষেত্রে উত্তরণ হতে গেলে আপনাকে সদৃশপন্থী। তারপরে সদৃশপন্থী মানে এই নয় যে সব সিমটম কাঁটায় মিলে যাবে, কখনোই সেটা হয় না। সদৃশপন্থী মূল মূল তার চরিত্রগত বৈশিষ্ট্যের মধ্যে যদি মিল থাকে, তবেই তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে বা করা উচিত। তাহলে দেখুন হোমিওপ্যাথি আমাদের শিক্ষাটা কিরকম দিচ্ছে, শুধুমাত্র রোগ আরোগ্যের ক্ষেত্রে নয়, আপনার জীবনে চলার ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে পেশেন্টটাকে যখন আমি জিজ্ঞেস করলেন, আপনি দেখতে পেলেন যে সে তখন বলছে যে এই যে আমার স্বামী মারা গেল, তারপর আমাকে বিভিন্নভাবে আমাকে সংসারে অপমান, অবিচার বা বিভিন্ন রকম কথা আমাকে শুনতে হয়েছে। এবং সেটা দেখলেন আপনি। এইবার কি হচ্ছে, অপমান বললেই আমরা সাধারণত করে থাকি কি, দুম করে আমরা একটা স্ট্যাপিসেগ্রিয়া মেরে দিই, এবং আমিও মেরেছি একবারে। ফেলিওর যখন হলাম তখন কিন্তু আমি বিপদে পড়লাম। ফেল কেন হলো? কারণ আমাদের তো একটা লাভ অফ ইজি, মানে সহজকে ভালোবাসার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে। সহজে যদি কিছু পাওয়া যায় কষ্ট করে পাবো কেন? আসলে রেবারেন্সে যদি দেখেন আপনি, সেখানে দেখবেন ন্যাট্রামিউল আর স্ট্যাপিসেগ্রিয়া দুটোই কিন্তু একই গ্রেড। তা গ্রেড অনুযায়ী কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্যটা কোথায়? এই প্রথম পার্থক্যটা আমি শিখেছিলাম ডাক্তার তপন কাঞ্জিলালের কাছে, এরকম একটা কেসের ক্ষেত্রেই। আমাকে তখন বলে তুই পড়, দুটো পড়। আমি কেন দিলাম স্ট্যাপিসেগ্রিয়া, তুই পড়।
আমার ধারণা ছিল যে অপমান হলে স্ট্যাপিসেক্রিয়া দেওয়া যায়, এরকম ধারণা আমার বহুদিন থেকেই ছিল। কিন্তু ওই ক্ষেত্রটাই বললাম দুটোই তো একই, তাহলে আপনি কেন ন্যাট্রামিউট দেবেন? ন্যাট্রামিউট তো সিমটম অনেক কিছু আছে। বিপর পরে এসে বল, আমি প্রায় 4 বার কি 5 বারের মাথায় গিয়ে বললাম যে স্ট্যাপিসেক্রিয়ার পেশেন্ট হচ্ছে বেশি সেন্সিটিভ। রিয়াস সেন্সিটিভ বলেই তো সে আঘাতটা পেয়েছে, আর কিছু বলেন। আমরা ওইটুকুই তখন শিখেছিলাম, কিন্তু পরবর্তীকালে ওখানেও ধাক্কা খেল। আসলে পেসটা যদি আমি না বুঝি তাহলে গন্ডগোল হবে। ন্যাট্রামিউট পেশেন্টের সিমটম ডেভেলপ করবে স্লোলি, ধীরে 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 ধীরে। আপনি তাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে না কতদিন পর থেকে অসুস্থ হয়েছে, এটা পাবেন। আর স্ট্যাপিসেক্রিয়ার পেশেন্ট খুব দ্রুত হবে। এই দ্রুত হবে, এটা এই যে ব্যাপারটা যেটা দেখবেন আপনি, কেন কিন্তু অসাধারণ তার একটা বর্ণনা দিয়েছে। অসাধারণ বর্ণনা দিয়ে অপমানিত হয়ে সে বাড়িতে গেল, গিয়ে তারপর সে চুপ হয়ে আর বলতে চাইছি না, ওটা দেখে নে। আর দেখে বলে দিলে আর আপনাদের পড়া হবে না। কেন কিন্তু এই যে এই জায়গাগুলো, এইগুলোকে অবজারভেশন বলে, সিচুয়েশন বলে। এই সিচুয়েশনের কথা কিন্তু হ্যানিম্যান তার ম্যাথমেটিক্যাল পিউরার ভূমিকায় বলেছে, সিচুয়েশনটা একটা ডিটারমিনেটিং ফ্যাক্টর। আমরা এই জায়গাগুলো পড়ি। সিমটমটা তখনই তার চরিত্র পাবে যখন এই জায়গাগুলো সব ঠিক ম্যাচিং করবে, তবে সিমটমটা প্রকৃত চরিত্র হয়, নাহলে কিন্তু আপনি ফেল করবেন। তখন আঙুল কামড়াবেন, কি হলো, ফেল করলাম কেন? এরকম ফেল তো আমি অনেক করেছি, আমার কোনো লজ্জা নেই, আমি করেছি, স্বীকার করছি করেছি। এবং যখন করেছি তখন আমি বুঝতে পেরেছি যে ভুল আমার কোনো জায়গায় হয়েছে, সেই ভুলটা আমাদের সংশোধন করতে হবে। এই ভুল সংশোধন করতে করতে এখনো এগিয়ে চলেছি। তার মানে কি এখন ভুল করি না? এখনো করি। লেভেল অফ মানে রং আর কি, লেভেল অফ রং বা ভুলের যে লেভেলটা যেটা, সেটা আগের থেকে পরিবর্তন হয়েছে। কিন্তু 100% সঠিক আমি করতে পারবো বলে আমার জীবনে মনে হয় না, কারণ সেই মেরিট আমার নেই। তাহলে দেখা যাচ্ছে এই গতি, গতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখুন, যখন আমরা কি করি, এই যে বাচ্চা, অনেক বাচ্চা যে কান্নাকাটি করছে, কোলে নিলে পরে বাচ্চা চুপ হয়ে থাকে, কোলে নিলে চুপ। হ্যাঁ, এইবার তার জিজ্ঞেস করি তার মেজাজটা কেমন, এগুলো জিজ্ঞেস করি। কিন্তু এই গতির ব্যাপারটা, পালসেটিলার পেশেন্টের গতি লাগে, আর্সেনিক পেশেন্টের গতি লাগে। কোলে নাড়ালে পরে, কোলে নাড়ালে পরে তাদের আরাম পায়। এটা দেখবেন ওখানে আছে, রেপোর্টারিতে আছে, দেখবেন কোলে নাড়ালে কিরকম। পালসেটিলার পেশেন্ট হলে ধীরে ধীরে নাড়ালে, আর আর্সেনিক হলে দ্রুত নাড়ালে। তাহলে ওখানে ওই যে মোশনে যে তার অ্যামুলেশন, যেটা ওই যে নাড়ালে পরে, ওখানে ইংরেজিতে কি আছে এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা সাবরুব্রিকই আছে। তা এই যে ব্যাপারটা যেটা, এই যে পার্থক্যটা, সূক্ষ্ম পার্থক্যটা, এইটা যদি আপনারা বই পড়তে গিয়ে না শেখেন, শুধু সিমটম শিখে গেলে পরে কখনো ঠিক হবে, কখনো ভুল হবে। আপনি তো টের পাবেন না কি হলো। আপনি ভাবছেন যে পেশেন্ট বোধহয় কোনো তার জীবনযাত্রায় কোনো গন্ডগোল করেছে, সেই জন্য বোধহয় এরকম হচ্ছে। আসলে তা তো নয়। গন্ডগোল তো আপনার ভাবনায় গন্ডগোল হয়েছে, সেই জন্যই তো আপনি এরকম সে করছে, নাহলে সে করবে কেন? তাহলে আমি বারবার একটা কথা বলি, পেস, এই পেসটাকে কিন্তু আপনারা সবসময় ভাববেন। আপনারা যখন ব্রায়োনি আর আর হচ্ছে ইয়ের মধ্যে, জেলসিমের মধ্যে যখন তফাৎ করতে যাবেন, সেখানেও দেখবেন স্লো আছে। এই স্লোনেসের মধ্যে পেসের পার্থক্য আছে। মানে ইয়ে কেলে জেলসিয়াম মোর স্লো, এই যে মোর স্লো, এটা লেস স্লো, এই জায়গাগুলো কিন্তু আপনি কখনো ফিতে দিয়ে মাপতে পারবেন না। এটা রোগীর কেস্টিং এর সময় তার কথাবার্তা শুনে ভালো করে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। এই জায়গাগুলো যদি আপনি না শেখেন, তাহলে কিন্তু আপনি ভালো একজন হোমিওপ্যাথ হতে পারবেন না। আমি বারবার একটা কথা বলি, রোগীকে সময় দিন, রোগীর কথাগুলো শুনুন। হ্যানিম্যান সাধে কি বলেছেন? হ্যানিম্যান কি পণ্ডিতি করতে বলেছেন? পেশেন্টের ভাষা, তার মানে কি তার মাতৃভাষা বা সহজ ভাষায় যেটা বলছে সেইটাকে আমাদের লিখে নিতে হবে। পরবর্তীকালে আমাদের বুঝে নিতে হবে আমাদের মতন করে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এইবার হচ্ছে কি, পালসেটিলার পেশেন্ট একটা ব্যাপার হচ্ছে কি, এই এক্সারশনে সে কিন্তু স্লো মোশন এক্সারশনে সে কিন্তু ভালো থাকে। তার জোরে হলে কি হবে? জোরে হওয়ার পরে তো আর্সেনিক বললাম। পালসেটিলার পেশেন্টকে জোরে যদি মোশন দেয় তাহলে কি হবে? শরীরটা তার গরম হয়ে যাবে। এক্সারশন বেশি হলে গরম হয়ে যাবে, গরম হলে তার কষ্ট বাড়ে, এটা আগেই বলেছি। পালসেটিলার পেশেন্টের তো গরমে কষ্টের বৃদ্ধি।
এখানে কে কাশির কথা বলছে, কাশি বৃদ্ধি হতে পারে, অন্য কিছু বৃদ্ধি হতে পারে। তার মানে বুঝতে পারছেন যে স্লো হাঁটে কেন? স্লো হাঁটা পর্যন্ত সে কিন্তু ভালো থাকবে। দ্রুত গতিতে যদি কোনো কারণে হাঁটতে যায় তারপরে সে কিন্তু তার সিমটম তৈরি হতে শুরু করবে। তার মানে শরীরটা গরম হয়ে গেলে তার কিন্তু গন্ডগোল হবে। কেন্ট এখানে কি বলেছেন? কেন্ট এখানে একজন কার্পেন্টার বা ছুতোর মিস্ত্রির কথা বলেছেন, উদাহরণ দিয়েছি। এটা মূল কথা নয়। ছুতোর মিস্ত্রির কথাটা আমরা বুঝলাম, কিন্তু মূল কথাটা হচ্ছে কি, যে দ্রুত কাজ করলে পরে তার কি হবে না, ওই শরীর গরম হয়ে যাবে। আর কাজ করলে গরম হয় তো, আমরা সবাই তো জানি। হ্যাঁ, তার ফলে এই যে গরম হলে পরে তার শরীরে কষ্ট বাড়বে, এইখানে পালসেটিটা ঢুকে গেল। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার হচ্ছে কি, পালসের পেশেন্ট যে আছে, বৃষ্টিতে যদি ভেজে বা যদি পা যদি ভিজে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, সেখান থেকে রোগের সৃষ্টি হয়। আবার এখান থেকে রোগের সৃষ্টি হয় বলতে বিশেষত পেচ্ছাপের ট্রাবলস গুলো হয়। পেচ্ছাপ ট্রাবলস এই জায়গাটা ডাল কামারার সঙ্গে তার কিন্তু একটা তুলনা করা যেতে পারে। আর হচ্ছে কি, এই যে ঠান্ডা লাগা, সোজা কথা, পায়ে ঠান্ডা লাগলে পরে, পায়ে যদি তার ভেজা থাকে, সেইখান থেকে রোগ উৎপত্তি। এটা গেটিং ফিট ওয়েট বলে, গেটিং ফিট ওয়েট। এবং এইটা কিন্তু রেপিটারিতে পাবেন। পেশেন্ট যদি স্পেসিফিক কথাটা বলতে পারে, তাহলে কিন্তু এই স্পেসিফিক সিমটমটার কিন্তু অনেক গুরুত্ব আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা তো হচ্ছে এক্সাইটিং কজ। এক্সাইটিং কজকে আমরা বাদ দেবো এমন দুঃসাহস আমাদের কারো আছে বলে মনে করি না। এবং প্রত্যেকটা যখনই আপনি ওষুধ দিতে যাবেন, সিমটম আপনি অনেক পেলেন, কিন্তু এক্সাইটিং কজ আপনি কিছু পেলেন না, বা মেনটেনিং কজ কিছু পেলেন না, সার্চ ফর দ্যাট কজ। যতই সিমটম থাকুক কিনা, আপনি আলটিমেটলি ফেলিও করবেন। হয়তো সেই সেই প্রথম প্রেসক্রিপশনটা ঠিক হয়েও গেল, হয়তো পরে আপনি খুঁজে পাবেন না রাস্তা। এক্সাইটিং কজটা এবং মেনটেনিং কজ থাকতেই হবে। হয় পেশেন্টের বর্তমান জীবনে আছে, নাহলে তার অতীতে আছে, নাহলে তাদের বংশের মধ্যে আছে, বংশ পরিচয়ে আছে। বংশ পরিচয়ে আছে বলতে কি, বিশেষত মায়ের ভূমিকা বা বাবার ভূমিকা, বিশেষ করে মা, তাদের লাইফস্টাইলে খুঁজুন আপনি। না খুঁজলে আপনি পাবেন না। এটা তন্ন তন্ন করে খুঁজতে হবে এক্সাইটিং কজ। অ্যানিম্যান তো বলেছেন আগে, এক্সাইটিং কজ বা ইয়ে মেনটেনিং কজ, মানে বাংলায় এটা হচ্ছে উত্তেজক কারণ বা পরিপোষক কারণ। যেটা এই আজকাল তো পরিপোষক কারণ তো পাবেন, মেনটেনিং কজ তো গহরও পাবে না। জীবনযাত্রার প্রতিটি জায়গায় ছন্দহীন হয়ে পড়েছে। হ্যাঁ, উদ্দাম জীবনযাপন হয়ে গেছে। উদ্দাম জীবনযাপনের মধ্যে উদ্দাম জীবনযাপন তো স্বাভাবিক জীবনযাপন নয়, মানে তার তো অসুবিধা হবেই। মানে এই যে জীবন যেমন হচ্ছে, এইখানে আপনি যদি পেশেন্টকে যদি আপনি তাকে পথ নির্দেশ না করেন, শুধুমাত্র ওষুধ দিয়ে যান, আপনি পেশেন্ট কিছু করতে পারবে না। আপনি যদি বোঝেন সে তার জীবনযাত্রা সে পাল্টাতে পারবে না, তাকে ছেড়ে দিতে হবে। কারণ আপনার থেকে হোমিওপ্যাথির অনেক বেশি বড়। মানে হোমিওপ্যাথির বদনাম হয় এমন কাজ আপনারা ভুল করেও করতে পারেন না। আমি চেষ্টা করে দেখি, হাই পাওয়ার দিই, যাই করুন আপনি, যদি মেনটেনিং কজ বা তার লাইফস্টাইলকে যদি আপনি চেঞ্জ না করতে পারেন, যে লাইফস্টাইলের জন্য তার এই অসুবিধাগুলো হচ্ছে বা সৃষ্টি হয়েছে, সেগুলোকে যদি কিছুটা না কমাতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনি পারবেন না। এইটা আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, পালসেটের পেশেন্টের কি বলছে, একটা কথা বলছে, যৌন ইচ্ছা কিন্তু প্রবল। আমরা পালসেটের পেশেন্টকে শান্ত মনে করি, হ্যাঁ, শান্ত মনে করি, তা নয় কিন্তু। এখানে যে যৌন ইচ্ছার কথাটা যেটা এখানে বলছে, এখানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে। আমরা তো বলি তো পালসেটেল হচ্ছে মেয়েদের কিন্তু এখানে কেন কিন্তু পুরুষদের কথা বলি। কিরকম বলছেন, সকালে লিঙ্গ অনেকক্ষণ খাড়া থাকে, এটা লিবিডো বলে, খুব সম্ভবত লিবিডোই বলে, যতদূর মনে পড়ছে টার্মটা। আচ্ছা, এর সঙ্গে কি থাকে, পিঠে ব্যথা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা থাকে। এবং এই ব্যথাটা কিসের জন্য, অতিরিক্ত কামুকতার জন্য। তার মানে কামের ইচ্ছা বা কামুকতা তার মধ্যে প্রবল ভাবে থাকে, মানে পালসেটিলা পেশেন্টের ক্ষেত্রে। এবং আরেকটা কথা বলছি, এর সঙ্গে কি কি থাকতে পারে, অন্ডকোষ ফোলা থাকে বা না থাকে, অন্ডকোষে জ্বালা করে এবং একটানা ব্যথা করে, অন্ডকোষের প্রদাহ, গনোরিয়া চাপা দেবার ফলে বা মামসের ফলে বা ঠান্ডা লাগার ফলে
বা স্যাঁতসেঁতে ভিজে মাটিতে স্যাঁতসেঁতে ভিজে মাটিতে বসার ফলে বা ঘাম অবস্থায় ঠান্ডা পাথরে বসে অন্ডকোষে প্রদাহ হয়, ফুলে যায়। গনোরিয়া চাপার কথার আগেই বলেছি, এই অন্ডকোষ নিয়ে একটু কথা আছে। এখানে অন্ডকোষের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, গনোরিয়া চাপা দিয়ে আজকাল তো চট করে পাবেন না, আজকাল চালাক হয়ে গেছে। আমি তো অনেক গনোরিয়া পেশেন্ট দেখেছি, এখন আর পাই না। এক বছরে একটা দুটো পেলেও পেতে পারি, বেশিরভাগই পাই সাপ্রেশনের পরে। এবং সেগুলো ফেরত আসলে পরে অধিকাংশই আমাকে টাটা দেখেই পালিয়ে যায়। ফেরত আসছে, ওষুধ দিলে ফেরত আসে সেগুলো, আমরা দেখেছি। এই যে অন্ডকোষের প্রদাহ, যেমন এখানে একটা কথা, মামস হওয়ার পরে প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন মামস হলে পরে, মামস হলে পরে কিন্তু ওইখানে হয়ে যায় ওরকম, টেস্টিস ফুলে যায়। এবং অনেক ক্ষেত্রে ওটা একটা পুরুষের স্টেরিলিটির একটা অন্যতম কারণ। আমি একটি পেশেন্টের কথা মনে করতে পারছি, তাকে আমি পালসেটিলা কত পাওয়ার দিয়েছিল এই মুহূর্তে মনে করতে, খুব হাই পাওয়ার দিয়েছিলাম। আমি এই মুহূর্তে মনে নেই, আমার বহু পুরনো পেশেন্ট তো। তাকে কিন্তু ওই মামস হওয়ার বছর দুয়েকের মধ্যে আমার কাছে এসছিল। তাকে আমি পালসেটিলা দেওয়ার পর কিন্তু তার কিন্তু এসছিল এসছিল। তাহলে বুঝতেই পারছেন যে তাহলে পালসেটিলাকে এইরকম একটা স্টেরিলিটির ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যদি আমাদের এরকম জানা থাকে। এই যে ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতে আহ, ভেজা থাকলে থাকলে এখানে এখানে পালসেটিলা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই প্রসঙ্গে ভেজা মাটির একটা গল্প আপনাকে বলি। এটা আমার গল্প না, ডাক্তার তপন কাঞ্জিলালের গল্প। পেশেন্টটা কিন্তু আমি তাকে রেফার করেছিলাম। আমি তার কোমরে ব্যথা কোনোভাবে আমি কিছু করতে পারছি না। ওষুধ খেলে কমে যায় কোমরের, যদিও কোমরে ব্যথাটা বহুদিনের, এবং ভদ্রমহিলা যে খুব মোটা সোটা তাও নয়, কিন্তু কিন্তু আমি সোজা কথা ফেলিও, আমি স্যারের কাছে নিয়ে গেলাম। স্যার ওষুধ দিলেন। স্যার ওষুধ দিয়েও কিন্তু স্যারও ওই কিছুদিন ভালো থাকলো, 3-4 মাস ভালো ছিল, তারপরে আবার সেই সুদ সমেত ব্যথা ফিরে আসলো। স্যার বলে হলোটা কি? এইবার স্যার বলছে না, কিছু একটা মিস গেছে। এইবার জিজ্ঞেস করতে 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 তখন অনেক কষ্টে তিনি বার করলেন যে তাদের গ্রামে একবার ওই শিবরাত্রি উপলক্ষে একটা যাত্রা হয়েছিল। সে মাঠটা ছিল ভেজা মাঠ, সেখানে বালি দিয়ে তারপর ত্রিপলের উপরে তাদের সবাইকে বসতে দিয়েছিল। বলছে ওইটার পরে আমার জ্বর হয়েছে, এই কথাটা বললো। কোমরে ব্যথা তখন হয়, কোমরে ব্যথাটা আরো কিছুদিন পরে হয়েছে, ওই জ্বরটা সেরে যাওয়ার পরে। জ্বরটা চিকিৎসা যথারীতি অ্যালোপ্যাথি করেছে। এই হিস্ট্রিটা পাওয়ার পর তখন স্যার বললেন যে না, রেকর্ড করে উনি তাকে থুজা দিয়েছিলেন। এবার থুজা দিয়ে কেসটা সলভ হয়ে যায়। থুজা একটা এই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওষুধ, এবং পালসেটিলার সঙ্গে থুজা এখানে কিন্তু কম্পিট করবে। এবং অনেকেই বলেন পালসেটিলার ক্রনিক হচ্ছে থুজা। এইটা খুব মাথায় রাখতে হবে, কোন জায়গাটা ক্রনিক হতে পারে, কোন ক্ষেত্রে হতে পারে, কোন সিচুয়েশনে হতে পারে, এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। তাহলে আমি এই জায়গাটা একটু আলোকপাত করতে পারলাম। এবার কি বলছে, গনোরিয়া সাপ সম্পর্কে এখানে বলেছেন ওই একই কথা, গাঢ় হলুদ রঙের হবে বা সবুজ রঙের হতে পারে। এখানেও তিনি বলছেন কি, এখানে তিনি বলছে হাঁটলে, খোলা বাতাসে হাঁটলে উপশম। খোলা বাতাসে হাঁটলে মানে ধীরে ধীরে হাঁটলে। খোলা বাতাস তো সুজাও চায়, বেশি চায়, এবং সে ধীরে ধীরে হাঁটবে না। এই যে পার্থক্যগুলো তৈরি করা, যদি তৈরি হয়, আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি হুমড়ি খেয়ে পড়বেন। মাঝে মাঝে দেখবেন ভালো রেজাল্ট হচ্ছে, মাঝে মাঝে দেখবেন নিজের উপরে বিরক্ত আসছে, তাই তো আমি কেন পারছি না, আমি তো খেটেছি। একজন সৎ চিকিৎসক তো খাটে, পরিশ্রম করে তো। তাহলে এইখান থেকে তার একটা জিনিস বোঝা গেল যে তার এই গনোরিয়ার সাপ্রেশনের যে ব্যাপার ট্যাপারগুলো আছে, আজকাল তো গনোরিয়া চট করে পাবেন না।
এখানে সাইকোসিসেরই এগুলো পাবেন। সাইকোসিস হতে গেলে তো গনোরিয়া সাপ্রেশন তো মোরলেস হয়েছে, নাহলে আপনি ওগুলো আসবে কোথা থেকে? আসবার তো রাস্তা তো ওইটাই। আরো কতগুলো রাস্তা আছে, সেগুলো আমি এখন আর আলোচনার মধ্যে আমি যাচ্ছি না। আচ্ছা, এবার আসা যাক গনোরিয়ার ইয়ের পর তার প্রস্টেটে কিন্তু গন্ডগোল হতে পারে। গনোরিয়ার চাপা দেওয়ার পরে প্রস্টেটের প্রদাহ একটা হতে পারে। প্রস্টেটের প্রদাহ যদি হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আমি যেটা জিজ্ঞেস করি যে এটা আপনার কতদিন হলো, এর আগে কোনো রকম এদিক ওদিক গিয়েছিলেন কিনা, কৌশলে জিজ্ঞেস করতে হয়। বউ থাকলে খুব অসুবিধা, খুবই অসুবিধা। তবু আমাদের জিজ্ঞেস করতে হয় যে আপনার এরকম কোনো ইতিহাস আছে কিনা, অন্য কোনো ইয়ে। হ্যাঁ, অনেকে না বলে, অনেকে আবার একটু মৃদু হাসি দিলে বুঝতে পারলাম আছে। তার ইয়েকে আমি বললাম আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই বলে তাকে, তখন সে স্বীকার করে বউকে বললে আমার সর্বনাশ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমার বিরাট সুবিধা হলো, তার বউয়ের চিকিৎসাতে বিরাট সুবিধা হয়েছে তার এই স্বীকারোক্তির জন্য। নাহলে আমিও সেখানে হুমড়ি খেয়ে পড়তাম। এখানে কি হয়েছে, প্রস্টেট যেটা হয়, প্রস্টেটের বৃদ্ধি হতে পারে। হ্যাঁ, এবং প্রস্টেটটা শক্ত হয়ে যাবে। এখানে একটা কথা বলেছে, প্রস্টেটটা কেমন হবে, সমতল আকৃতির হবে। এইটা একটা খুব মজার ব্যাপার। এই যে বৃদ্ধি হলে পরে সমতল আকৃতির মতন হবে। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো কেন্ট আমাদের দিয়ে গেছেন, এই জায়গাগুলো কিন্তু আমরা খেয়াল করি না। আমরা শুধু ভাবি যে ওখান থেকে এই প্রস্টেটের ইয়েটা হবে। এই যে ছোট্ট জায়গাগুলো, কোন জায়গাগুলো মনে রাখতে হবে আমাদের, কোন জায়গাগুলো আমাদের বুঝে নিতে হবে, সেই জায়গাগুলো কেন্ট কিন্তু দিয়েছেন। কিন্তু আমরা সেগুলোকে বুঝিনি যে কোনটা দিলে পরে কোনটা ভাবলে বা কিভাবে ভাবলে আমাদের সুবিধা হবে, সেটা আমরা বুঝিনি। এবং তারপরে কি বলছেন, শুধু এইটার ক্ষেত্রে না, তাদের স্পারমেটিক কর্ড যেটা আছে, স্পারমেটিক কর্ডেও কিন্তু সেখানে তার ইনফ্লামেটরি কন্ডিশন আসতে পারে, শুধু ওই প্রস্টেটের নয়। দ্যাট মিন টেস্টিসেও তার ইনফ্লামেটরি প্রসেস আসতে পারে। এই ইনফ্লামেটরি প্রসেসগুলো কিন্তু লিডিং টু, বিশেষ করে এই মানে আর কি টেস্টিসের ইনফ্লামেটরি প্রসেস কিন্তু লিডিং টু আপনাকে ইয়ে স্টেরিলিটির দিকে লিড করতে পারে। মানে এইগুলো আমাদের একটু ভালো করে যখন আপনি যখন কোনো স্টেরাইল পেশেন্টকে যখন দেখবেন, যখন বিশেষ করে পুরুষ যদি হয়ে থাকে, মেয়ে হলেও দেখতে কোনো দোষ নেই, মেয়েদেরও কিন্তু এটা মামস হয়, মামস আর ওদের তো আর ওই জায়গায় মেটাস্টেসিস হয় না, ওদের ব্রেস্ট পেশে অনেক জায়গায় মেটাস্টেসিস, আরো অনেক জায়গায় মেটাস্টেসিস হতে পারে, যৌনাঙ্গ মেটাস্টেসিস হতে পারে মামসের। তো ফলে ব্যাপার হচ্ছে তাদের এরকম মামসের হিস্ট্রি ছিল কিনা এটা জানতে হবে। যদি সৃষ্টি থাকে সেটা কোন দিকে ছিল, সেই সময় কি কি কষ্ট ছিল, সেইগুলো যদি বার করতে পারে, সেইটাকে ধরে নিয়ে আপনাকে এগোতে হবে। আমি কোন জায়গাগুলো থেকে প্রেসক্রিপশন করতে হবে, সেই জায়গাগুলো বারে বারে আপনাদের ইন্ডিকেট করছি। শুধু সিমটম পেলে হবে না। সিমটম তো আমি অনেক টাকা পেয়েছেন, আপনি ধরুন অনেক টাকা রোজগার করলেন, কিন্তু টাকাটা কিভাবে পরিচালিত করবেন সংসারে, কিভাবে সেটাকে রক্ষা করবে, সেটা যদি না জানেন, দুদিনই টাকা সব আপনার উড়ে যাবে, আপনার যদি সেই বুদ্ধি না থাকে। তেমনি নলেজও যদি আপনি প্রপার ওয়েতে যদি না শেখেন, শুধু নলেজটা গেইন করেছে, কিন্তু নলেজটাকে আমি কিভাবে কাজে লাগাবো, কি পদ্ধতিতে আমি কোন জায়গা থেকে ধরে আমি এগোবো, এইটা যদি আপনি না জানেন বা এটা যদি না বোঝেন, তাহলে কিন্তু আপনি আবার ফেলিওর হবেন। ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই। অধিকাংশ ফেলিওরের জন্য আমরা দায়ী। আমরা নিজেদের ভুল স্বীকার করতে ভয় পাই, পাছে আমার ডিগনিটি কমে যায়। কিন্তু বাস্তব হচ্ছে কি, হোমিওপ্যাথিতে ভুল আমরাই করি, হোমিওপ্যাথি এত ভুল করে না। হোমিওপ্যাথির যা স্কোপ আছে, এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সের যে কোনো প্যাথির তুলনায় হোমিওপ্যাথি কিন্তু অনেক অসাধারণ রেজাল্ট দিতে পারে বা দেওয়ার ক্ষমতা রাখে। শুধু আমরা পারি না আমাদের দোষের জন্য। যদিও এটা সত্যি কথা যে হোমিওপ্যাথিতে একটা প্রেসক্রিপশন করে তাকে সারিয়ে তোলা ছেলে খেলা নয়। অনেক ফ্যাক্টর থাকে, অনেক ফ্যাক্টর থাকে, অনেক ফ্যাক্টর। সেই জায়গাগুলো আমাদের সচেতন হতে হবে। তার মানে কি, হোমিওপ্যাথি ডাক্তার যদি সত্যি সে হতে চায়, সারা জীবন তাকে স্টুডেন্ট হয়েই থাকতে হবে। মাস্টার হওয়ার ক্ষমতা নেই, অন্তত আমি তা মনে করি না। একটা জেন কাঞ্জিলাল এর একটা অসাধারণ বক্তব্য আছে, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা মনে নেই, আমি আমার মতন ভাষায় বলছি। তিনি বলছেন যে তিনি প্রফেসর হয়ে যখন কলেজে ঢুকলেন, এবং তিনি তার ছাত্রের সঙ্গে আমার আলাপ আছে, তা উনি বলছেন প্রথমে উনি ড্রাসে পড়াতেন, তারপরে কি করতেন, উনি এসে
ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘুরে 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 পড়াতেন। মাঝখানটা চলে আসতেন, ঘুরে ফিরে একবার এদিকে তাকিয়ে একবার ওদিকে তাকিয়ে, মানে চারিদিকে তাকিয়ে ইনি পড়াতেন। এবং জেন কাইন্ডাল বলছেন যে আমি ওখানে টিচার হয়ে ঢুকলাম, কিন্তু আমি ওখানে স্টুডেন্ট হয়ে গেলাম, হোমিওপ্যাথি স্টুডেন্টে পরিণত হলাম। কি বড় উপলব্ধি, বুঝতে পেরেছেন? আমরা কেউ স্টুডেন্ট হতে চাই না। কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয়, তার সঙ্গে জন্মের মতো সম্পর্ক ত্যাগ করলেন। কিন্তু কেউ যদি ভুল ধরিয়ে দেয়, তার কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত। সে শুধু আপনার আপনার তো লাভ করেছে, প্লাস হোমিওপ্যাথি যারা ভালোবাসেন বা হোমিওপ্যাথি চিকিৎসা যারা গ্রহণ করেন, তাদেরও একটা ভালো রাস্তা দেখাবার পুণ্য অর্জন করেছেন। কিন্তু আমরা সেটা করতে পারি কি? করতে পারি না। আমাদের মন এত নিকৃষ্ট, এত ছোট মনের আমরা। ফলে মনের এই জায়গাগুলো কিন্তু আমাদের পরিবর্তন করা দরকার। আমি বলতে চাইছি আপনার কাছে আবেদন এটা। আপনারা ভেবে দেখুন আমার কথাগুলো। যদি না করতে পারেন, হোমিওপ্যাথিকে ধারণ করতে পারবেন না। হোমিওপ্যাথি অনেক বড় জিনিস তো। বড় জিনিস ধারণ করতে হলে পাত্রটাও তো বড় লাগবে। এবং আমরা যদি সেটা বড়, আমাদের আবর্জনাগুলো যদি ক্লিয়ার না করি, ক্লিন যদি না করি, তাহলে আমি তো স্পেসই পাবো না। এই আবর্জনাগুলো, মনের আবর্জনাগুলো আমাদের দূর করে এগিয়ে চলতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, শিক্ষা। এর আগে যৌন বাসনা নিয়ে বলছিলাম। তা এই যৌন বাসনা যেটা আছে, পার্সিটিলের ক্ষেত্রে প্রচন্ড যৌন বাসনা থাকে। আমরা ভাবি একটু ঠান্ডা প্রকৃতির মেয়ে, হ্যাঁ, শান্ত, লজ্জাশীল, এর বোধহয় নেই, এরকম একটা ধারণা কিন্তু হতে পারে। কিন্তু বাস্তবে তা নয়। কিন্তু প্রচন্ড এদের থাকে। মেয়েদের ক্ষেত্রে যখন যৌন বাসনাটা বেশি থাকে, তাকে নিম্ফোমেনিয়া বলে। আর ছেলেদের ক্ষেত্রে কি বলে? স্যাটারিয়াসিস বলে। তাহলে কি এই যৌন বাসনার এই যে উন্মত্ত চিন্তা বাসনা, এগুলো কি নিয়ন্ত্রণহীন? এই নিয়ন্ত্রণহীন জন্য কি হচ্ছে? জরায়ু বা ডিম্বাশয়ে প্রদাহ হচ্ছে। পায়ের পাতা, এবার এর সঙ্গে পায়ের পাতা যদি ভিজে থাকে, তাহলে ঋতুস্রাব চাপা পড়বে। এবং ঋতুস্রাব অনেক দেরিতে আসে এবং অল্প পরিমাণে অল্প। দেখুন, পালসিটের পেশিতে একটা কথা, ডিলেট কথাটা বলা হয়েছে। ডিলেট কথাটা আমি প্রথম দিকে বলতাম, তার ড্রাগ পিকচারের মধ্যে ডিলেট, ধীরে ধীরে সবকিছু। এই মেন্সটাও যেটা, এটাও পালসিটের পেশেন্ট বলবে যে আমার একটু লেটে এসছে, আর্লি স্টেজে আসেনি, একটু লেটে এসে ধীরে ধীরে ডেভেলপ করেছে। এবং সে একটা কথা বলে যে আমি ওই যে আমার চালু হলো, ওই থেকে আমি ভালো নেই, আমি তখন থেকে আর ভালো নেই, এই কথা সে বলবে। এই যে তখন থেকে ভালো নেই, এই সিমটমটা হচ্ছে অত্যন্ত মূল্যবান সিমটম। এটা একটা অত্যন্ত মূল্যবান এই যে সিচুয়েশনটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে ছাড়া যাবে না। এবং এই পেশেন্টের একটা জিনিস কি থাকে? রক্ত অল্প কম হয়। কম হয় কারণটা কি? অ্যাকচুয়ালি এদের মধ্যে একটা অ্যানিমিক কন্ডিশন থাকে, এবং সেটা লোহার অভাব জড়িত, অভাবে সেটা হয়ে থাকে। তাই এই যে লোহার অভাবে যে হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। তাই আমরা তো একটু প্র্যাকটিস অফ মেডিসিন বা ইয়েতে পড়েছি, মানে আয়রন ডেফিসিয়েন্সি হলে পরে কি কি হতে পারে। সেখানে তার মুখটা ফ্যাকাশে হবে, একটু হলুদ দাগ হতে পারে বা সবুজ রঙের দাগ হতে পারে, ক্লোরোসিস বলে এগুলোকে। তাহলে কি হচ্ছে, এই এর সঙ্গে তাহলে কি হচ্ছে, পালসের একটা ব্যাপার হচ্ছে কি, গর্ভপাতের প্রবণতা থাকে, মানে অ্যাবর্শনের একটা প্রবণতা থাকে পালসের পেশেন্টের। ফলে এইগুলো যদি আপনি পারেন, অ্যাবর্শন অনেকেই দেখবেন গর্ভপাত করেছে, গর্ভপাত হয়ে গেছে, স্পন্টেনিয়াস গর্ভপাত হয়ে গেছে। সেখানে দেখবেন কোন মাসে কতটা হয়েছে, তার উপর ড্রাগ আছে। কিন্তু এই যে গর্ভপাত হয়ে যাওয়া যেটা আছে, এটা মূলত সিফিলিটিক এর নেচার হয়, মূলত। কিন্তু একটা কথা বলেন, কোনো কিছু স্ট্যাম্প আউট করা যাবে না। এইবার যদি দেখা যায় যে এই গর্ভপাতের পর থেকে সে কিন্তু ভাবছে বাচ্চাটা আমার মরে গেল, এই শোকে যদি সে পাগল হয়ে যায়, তখন সেটা তার গ্রিপ হয়ে যাবে। তখন আপনি আর ওটা কোথায় পাবেন? কারণ ওইটাই তার এক্সাইটিং ফ্যাক্টর, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেন্সিফাইড ফ্যাক্টর। ওটাই তো তার ইন্টেন্সিফাই, মনের মধ্যে ওইটাই তো খুব তীব্রভাবে তাকে কষ্ট দিয়েছে বা আক্রমণ করেছে। আমি এমনও পেশেন্ট দেখেছি, যে পেশেন্টের একটা হাই প্রেশারের পেশেন্ট, তার ওই 180, সম্ভবত 180 হবে, 200 একটু কম। ওষুধ খেলে নাবছে না, ওখান থেকে নাবছে না, কোনোভাবে তার নাবছে না। অ্যালোপ্যাথি ওষুধ দীর্ঘদিন খেয়েছে, ভালো ছিল, এখন আর কি ওইখান থেকে 180 নিচে নামছে না।
ডাক্তারবাবু ওকে রেস্টে রাখতে বলেছে, মাথা প্রায় সবসময় প্রায় ঘোরে, ইত্যাদি ইত্যাদি। এরকম একটা পেশেন্ট, এটা এটা অনেক দূর থেকে আমার কাছে এসেছিল। এই যে পেশেন্টটা যেটা, এই পেশেন্টটার কিন্তু হিস্ট্রিটা যে আমি যখন পেলাম, এই যে একটা জায়গায় আটকে আছে, খুঁজে খুঁজে বার করলাম। বার করে যখন বললাম যে সেই ছেলেটা যদি আমরা বেঁচে থাকতো কেমন হতো, এখন তার ছেলে কিন্তু একজন বড় ইঞ্জিনিয়ার, খুব ভালো পোস্টে চাকরি করে। কিছুক্ষণ তিনি চুপ, এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে একদম মানে আর কি চোখ দিয়ে জল কাকে বলে, জল থামানো গেল না তাই। এবং পেশেন্টটাকে মেডোরিনাম দিয়েছিলাম। যাই হোক, সেই মেডোরিনামে কিন্তু তার ওই প্রেশারের ইয়েটা কিন্তু কমপ্লেনটা অনেকটাই নেমে গেছিল। এবং পরবর্তী পুরো কিওর হয়নি, কারণ আমার কাছে আর কন্টিনিউ করেনি, কিন্তু তখন ওই 125-30-এর মধ্যে ঘোরাফেরা করছে ওই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে, যেটা আগেতে ওই 180 নিচে নামছিল না, যেটা কোনোভাবে। এইরকম একটা ব্যাপার ঘটেছে। তাহলে বোঝা যাচ্ছে কি যে অ্যাবর্শনের হিস্ট্রি মানে এইটা হতে পারে, অ্যাবর্শনের হিস্ট্রি থেকে লস অফ ব্লাড হতে পারে। তাহলে অ্যাবর্শন হলে পরেই স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এটা যেমন নেবেন, লস অফ ব্লাড হতে পারে। লস অফ ব্লাড হলে পরে লস অফ ফ্লুইড হয়ে গেল, তখন ওটা আবার এক্সাইটিং কজ হয়ে যাবে। ওই কথাটা বুঝতে পেরেছেন? এই জায়গাটা থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি ঠিক কোন অ্যাঙ্গেলে মুভ করবেন, কোন অ্যাঙ্গেলে মুভ করবেন, এইটা কিন্তু আপনার বুঝে নেওয়াটা অত্যন্ত জরুরি। এবার হচ্ছে কি, গর্ভাবস্থায় বা গর্ভ অবস্থায় আমরা দেখেছি যে অনেকেই পালসেটিলার দেন, কারণ ওতে নাকি নর্মাল ডেলিভারি হয়। এরকম একটা গল্প আমি অনেক ডাক্তারের কাছে শুনেছি, কিন্তু এই গল্পটা ঠিক গল্প নয়। গল্পটা হচ্ছে এই, পেশেন্টটা যদি পালসেটিলার হয়, তাহলে কিন্তু তাহলে কিন্তু তাহলে কিন্তু কি হবে না, তাকে আমরা পালসেটিলার যদি দিই, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। এবং আমার বেশ কিছু পেশেন্ট আন্ডার ট্রিটমেন্টে আমার ছিল নর্মাল ডেলিভারির জন্য, এবং সেগুলো অধিকাংশই নর্মাল ডেলিভারি হয়েছে। একটু দাঁড়াচ্ছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে আমরা তাহলে এইরকম অ্যাবর্শন নিয়ে কিন্তু আমাদের ভাবনাগুলো কিন্তু একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। আবার এমন ঘটনাও আমি দেখেছি, তাকে অ্যাবর্শন করে দেওয়া হয়েছে, তার স্বামী বা তার ইয়েতে চাপে সে অ্যাবর্শন করেছে, সেই অবিচারটা সে ভুলতে পারছে না, সেই রাগটা ভেতরে সে পুষে রেখে দিয়েছে। এরকম ঘটনাও আছে। তাহলে বুঝতে পারছেন যে অ্যাবর্শনের রিলেটেড কি কি ঘটনা আসতে পারে, আরো কিছু হতে পারে। পেশেন্টের সঙ্গে আপনি ইয়ে করুন, পেশেন্টকে আপনি সময় দিন, পেশেন্ট আপনাকে শিখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। এরকম ঘটনাও আছে যে সে তারপর থেকে তার মনের মধ্যে এত ঘৃণা, পরিবারের লোকেদের ঘৃণা সে মনে মনে করে, অথচ উপরে কিন্তু সে কিন্তু একটা ভালোবাসা দেখিয়ে সে চলছে। তাহলে এই যে তার ডুয়াল ক্যারেক্টার, এই ডুয়াল ক্যারেক্টারও কিন্তু তার মধ্যে ডেভেলপ করতে পারে আফটার অ্যাবর্শন। তাহলে বুঝতে পারছেন যে অ্যাবর্শন ব্যাপারটা শুধুমাত্র ওই লস অফ ব্লাড নয়, অনেক কিছু ফ্যাক্টরের সঙ্গে জড়িয়ে আছে। এইগুলো যদি আপনি একটু বুঝে সুঝে যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পেশেন্টের ক্ষেত্রে আপনারা অনেক ভালো রেজাল্ট দিতে পারবেন। আচ্ছা, এরপরে কি আসছে, প্রসব বেদনার আগেই তো বললাম, প্রসব বেদনার কথাটা বললাম যে আমার যে ওষুধটা আপনার আসবে, যেটা রেকর্ডিং করে যেটা আসবে সেটাই আপনাকে দিতে হবে। আমি তো মেডোরিনাম দিয়েও নর্মাল ডেলিভারি করিয়েছি। হ্যাঁ, আমি তো করিয়েছি, তাকে কার্সিনোসিন দিয়েও হয়েছে, না হওয়ার কিছু নেই। ফলে ব্যাপার হচ্ছে ওইরকম ছোট, ওইরকম ভেবেচিন্তে আমাদের করতে হবে, রেকর্ড অ্যাকর্ডিং টু টোটালিটি অফ সিমটম, দ্যাট মিনস সার্বিকভাবে পেশেন্টটাকে দেখতে হবে, দেখে তারপরে ইয়ে করতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, পালসেটিলার পেশেন্টের সঙ্গে একটা কথা মনে রাখবেন, এদের কিন্তু ওই যে ঠান্ডা ভাবটা, মানে মাইল্ড টেম্পারামেন্ট, এইটা কিন্তু পালসেটিলার পেশেন্টে থাকতেই হবে। আবার এই যে নর্মাল ডেলিভারির জন্য যে ক্যামোমিলাও আসতে পারে, সেখানে তার পেশেন্টের কি হবে, খিটখিটে ভাব, এগুলো আসতে পারে, খিটখিটে ভাব, শান্ত ভদ্র ভাব তার থাকে না। এই যে মৌলিক চরিত্রের যে পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু আমাদের সবসময় আমাদের বুঝে নিতে হবে এক একটা রোগীর ক্ষেত্রে। আচ্ছা, আজকে কি এইটুকুই ইয়ে করে প্রশ্নোত্তর পর্বে চলে যাব?
হ্যালো, কেউ কিছু যোগও তো করতে পারে। হ্যালো, হুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছি। তাহলে কি আমরা কি আর একটু এগোবো না এখানেই থেমে যাবো? কেউ কেউ কিছু আরো যদি যোগ টোগ করে। আর একটু হোক। ঠিক আছে। ঋতুস্রাব এবং পালসিটাল পেশেন্ট ক্ষেত্রে তার মেনস্ট্রুয়াল ট্রাবলস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটা আমাদের মাথায় রাখতে হবে। কিরকম? এখানে প্রচন্ড ব্যথা থাকে, ধনুকের মতো সামনের দিকে বেঁকে যায়, বেঁকে যেতে বাধ্য করে, ধনুকের মতন। ওখানে দেখবেন বেন্ডিং ডাবল আছে, একটা ফরওয়ার্ড বেন্ডিং এ কমে, আর ডাবল মানে কি, ওই ফরওয়ার্ড বেন্ডিংটাকে যদি ডবল করে দিলে যতটা যায় সেটাতে ধনুকের মতো একদম নিচু হয়ে যাবে, যেটা আপনার মেডোনিয়ামের ক্ষেত্রে এরকম পাবেন। পালসিটিলে তো আছে। তাহলে মেডোনিয়ামের সঙ্গে পালসিটিলের তফাৎ কোথায় হবে? সাইকোটিক বেস, এটা শরিক বেস। বোঝা গেছে? দুটোই কিন্তু কান্নায় ওস্তাদ। পালসিটিলেও কান্নায় ওস্তাদ, মেডোনিয়ামও কান্নায় ওস্তাদ। এটা মনে রাখতে হবে। এরা ওস্তাদ মানে কথা বলার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দেবে। এবার হচ্ছে কি, মেডোনিয়াম এই পালসিটাল পেশেন্ট গরমে বৃদ্ধি, গরম সেক টেক যদি দেওয়া হয় বা গরম ইয়ে হয়, মেডিনিয়াম কিন্তু গরমে আরাম। ধরুন তার পেটে ব্যথা হচ্ছে, মেনস্ট্রুয়াল পেন হচ্ছে, গরমে দিলে পরে সে আরাম হবে, পালসিটাল পেশেন্ট বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা কি? এই সূক্ষ্ম পার্থক্যগুলো আপনাদের বুঝে নেওয়ার চেষ্টা করতে বা নিজে নিজে এগুলোকে শিখতে হবে। জাস্ট আমি এটা কেন্টের বই থেকে আমি আলোচনা করতে চাইছি। আর পালসিটাল পেশেন্ট আরেকটা কি করবে, জানলাটা খুলে দেবে। ওপেন এয়ার সে কিন্তু চাইবেই, জানলাটা সে আগে খুলে দেবে। কিন্তু মেডেনিয়াল পেশেন্টের অত চাহিদা নেই, জানলাটা খুলে দিতেই হবে। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো থেকে কিন্তু আমরা পার্থক্য করতে পারবো। এবার হচ্ছে কি, যে কোনো কারণ ছাড়াই পালসিটিভ পেশেন্ট বা মেডেনিয়াল পেশেন্ট কোনো কারণ ছাড়াই কাঁদতে শুরু করে, আগেই তো বললাম তো, কান্নার এদের কোনো মা বাপ নেই। কান কান্না শুরু হলে তো হলোই। এবার হচ্ছে কি, পায়ের পাতা ভেজার জন্য ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। এটা কিন্তু ওই যে সাপ্রেশন গেটিং ওয়েটের জন্য হচ্ছে তো, এবং এইটাকে কিন্তু আমাদের ধরা খুব মুশকিল। আমাদের মতো সাধারণ পাবলিক, আমি তো কোনদিন ধরতেই পারিনি যে পুকুরে চান করে বা পায়ে ভেজাতে ইয়ে করে তার মেন্স বন্ধ হয়ে গেছে। এত সূক্ষ্ম সিম্পটম বার করার ক্ষমতা আমার কোনো কালে নেই। আপনারা যদি করতে পারেন, স্বাগত। কারণ কেন্ট এগুলো করে, কেন্ট তো আর মিথ্যে কথা বলার লোক নয়। উনি একজন মনীষী, আমাদের প্রাতঃস্মরণীয় মনীষী। তারপর কি বলছে, ঋতুস্রাব ধীরে ধীরে বাড়তে থাকে, তবে সাধারণত সাদা সাপের থেকে কম হয়। একটা কারণ কি, রক্তে আগেই বলেছি যে এর মধ্যে ইয়ে আছে, লোহিতকণিকার অভাব আছে, এটা এর আগেই তো বলেছি। হুম, যার জন্য এখানে কি হয়, তার পরিমাণটা কম হয়, এটা আমি আগেই বলেছি। আজ এদের গন্ডগোলটা কোথায়, বয়স সন্ধি কেন, কিশোর বয়সে এই গন্ডগোলটা তাদের বেশি হয়, পরবর্তীকালে নয়। ওই 16 থেকে 18 বছর বয়সী মেয়েদের মধ্যে এটা দেখা যায়। তারপর ওরা বলে কি, আমার ওই যে মেনস্ট্রুয়াল টাইমটা থেকে, ওই টাইমটা থেকে আমি ভালো নেই। এই কথাটা কিন্তু বারবার সে বলে। এবং কেন বলছেন, আমি এখানে কিছু অসাধারণ আরোগ্য আমি দেখেছি। মানে দেখেছি মানে কি, তিনি করেছেন আরকি। এবং এখানে একটা ঘটনা বলেছেন যে সাঁতার কাটতে গেছিল। সাঁতার কাটতে গিয়ে তার কিন্তু মেন্সটা তারপর থেকে বন্ধ হয়ে গেছে। এগুলো বোঝা যায় কিরকম, তার মেনস্ট্রুয়াল কন্ডিশন এ যদি সাঁতার কাটতে যায়, তখন যদি এরকম হয়, তখন আমরা ধরতে পারবো যে হ্যাঁ, জলে পায়ে জল লেগে বা জলের ইয়েতে সেটা হয়েছে। তাহলে তার মানে কি ব্যাপার, আরেকটা
পেশেন্টের আরেকটা ব্যাপার আছে, কি বলছেন যে এইসব পেশেন্টের কিন্তু জরায়ু বিকশিত নয়। তার মানে কি? তার যে বয়সে জরায়ুর যেরকম আকার আয়তন হওয়া উচিত, এগুলো তো আমরা ইউএসজি করলে বুঝতে পারবো, বা আমাদের যে নলেজ আছে মেডিকেল সায়েন্স, আদার্স সায়েন্সের যে নলেজ আছে, সেই নলেজ অনুযায়ী আমি বুঝতে পারবো যে এই পেশেন্টটার এরকম হওয়া উচিত, এরকম হয়নি, কম আছে। এরকম অবিকশিত যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু পালসিটিলা কিন্তু পূর্ণ বিকশিত করে দিতে পারে। এটা কেন্ট বলেছেন। তাহলে শুধু কি পালসিটিলা করে? তা তো নয়। যেকোনো অ্যান্টি-মায়োজোমেটিক ট্রিটমেন্ট যদি তার প্রিম্যাচিওর এরকম যদি ডেভেলপমেন্টের গন্ডগোল থাকে, শুধু ইউটেরাসের না, সার্বিকভাবে শরীরের যেকোনো জায়গায় ডেভেলপমেন্টের যদি গন্ডগোল থাকে, এই ওষুধ কিন্তু তাকে কার্যকরী হবে এবং এই ওষুধ তাকে আরোগ্য করতে সহায়তা করবে। এখানে ইউটেরাসের কথাটা কেন্ট বলেছেন। হুম? এখানে তিনি কি বলছেন? পালসেটিলের সঙ্গে আরেকটা ওষুধের তুলনা করেছেন। কিরকম? না, একটি তুলনা করে কিরকম? পেশেন্টটা দেখছেন লিকলিকে রোগা মেয়ে, যার সহজেই ঠান্ডা লাগে। লিকলিকে রোগা। ভালো করে খেয়াল করে দেখুন। লিকলিকে রোগা। এবং ঋতুস্রাব হওয়ার সময় তার ঋতুস্রাব শুরু হবার সময় স্নান বা পায়ের পাতা ভিজে ছিল। ওই যে যেটা বললাম পালসিটিলা পায়ের পাতা ভিজে বা স্নান করেছিল বা পায়ের পাতা সেই জন্য হয়েছে। এর ক্ষেত্রে ওই একই কারণে তার মাসিকটা চাপা পড়েছে বা জরায়ুর প্রদাহ হচ্ছে বা জরায়ুর কোনো ইয়ে হচ্ছে। এর ক্ষেত্রেও কিন্তু অপূর্ণ বিকশিত অবস্থা আছে জরায়ুর। এটা পেলাম, টেস্ট করে পাবো, ইউজি করলে পেয়ে যাবো আমরা। এইরকম ক্ষেত্রে কি বলছে যে তার সাপ কিরম হয়? সাপের সঙ্গে তার ভয়ঙ্কর ব্যথা থাকে, হ্যাঁ, এবং মনে হয় যেন সবকিছু নিচের দিকে বেরিয়ে আসছে। রোগী সামনের দিকে ধনুকের মতো বেঁকে যায়। এই যে ধনুকের মতো বেঁকে যায় পালসেটিলা বললাম, আমি মেড্রিনামের কথা বলেছি। এখানে এখানে আরেকটা কথা তিনি এখানে বলছেন, এবং এটা কোন মেডিসিন এরকম হয়? এখানে বেঁকে যায় এবং উপশম গরমে হয়। এখানে উপশম গরমে হয়। পালসেটিলা উপশম গরমে নয়, পালসেটিলা বেড়ে যায়। আর এটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে কি হবে? গরমে উপশম হবে, ঠান্ডায় বেড়ে যাবে। মেডিনিয়ামের ক্ষেত্রে গরমে উপশম হবে, পালসেটিলার ক্ষেত্রে গরমে বাড়বে। এবং ৩ টে মেডিসিনই কিন্তু বেন্ডিং ডাবল, সামনের দিকে ঝুঁকে পড়ছে। এটা শুধুমাত্র মেনস্ট্রুয়াল ফ্যাক্টর না, আমরা অ্যাজমার ক্ষেত্রেও এরকম দেখেছি। অ্যাজমার ক্ষেত্রে এরকম বেন্ডিং ডাবল অ্যামুলেশন দেখেছি আমি। এবং এইসব ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ওষুধ হয়। আমরা ওই বেন্ডিং ডাবল ওরকম পেলে পরে ওই বেন্ডিং ডাবল ওইরকম অ্যাজমার সঙ্গে ওই একটা ওষুধ কি দেওয়া আছে বোধহয়, সম্ভবত মেডিনিয়াম শুধু দেওয়া আছে, আর কিছু নেই। কিন্তু এই জায়গাগুলো আমাদের একটু সতর্ক হতে হবে। একটু বুঝে সুঝে আমাদের ওষুধ সিলেকশনের কথাটা ভাবতে হবে। আর পালসেটিলের ক্ষেত্রে একটা কথা আপনাদের ভুলে গেলে চলবে না। পালসেটিলের পেশেন্ট কিন্তু সবসময় বারবার বলছি শান্ত প্রকৃতির হবে। শান্ত প্রকৃতি, সহজেই কান্নাপ্রবণ। এই যে তার চরিত্রগত বৈশিষ্ট্য, এগুলোকে কিন্তু আপনি এড়িয়ে যেতে পারেন না। আর গনোরিয়ার কথা এখানে বলেছি, আর আর আমি যাচ্ছি না। আর আমি যাচ্ছি না। এইখানেই শেষ করলাম। বেশ, এতক্ষণ যা শুনলাম আমরা, এরপর যদি কেউ কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে অ্যাড করতে পারেন।
কেউ কিছু অ্যাড করবেন? কারো প্রশ্ন থাকলে করুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করছি। বলুন। পালসিলের একটা লক্ষণ পাওয়া যায় যে যত ব্যথা পালসিলের রোগী তত শীতার্ত হয়ে পড়ে। এইটা যদি একটু হুম। বুঝিয়ে দেন তাহলে খুব সুবিধা হয়। ওই তো, যত পেনটা যত বাড়বে, মোর দ্য পেন মোর দ্য চিল, হ্যাঁ, তত শীত শীত ভাব লাগবে তার বেশি। হ্যাঁ, এমনি তো আবার পালসিলের রোগী গরম কাতর, এমনি সাধারণত গরম কাতর। গরম কাতর হতে পারে, গরম কাতর হতে পারে। এখানে তো গরম কাতর হতে পারে পেনের সঙ্গে রিলেটেড, এটা পেনের সঙ্গে রিলেটেড। আমি শীতের সঙ্গে গরম কাতরতা এখানে, শীত কাতরতার মূল ব্যাপারটা নয় তো এখানে, তার পেনের সঙ্গে পেনের সঙ্গে সঙ্গে তার শীত ভাবটা আসছে, পেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এটা মানে কিন্তু একটা ব্যতিক্রম ব্যথা আছে। হলে কি, ব্যথা হলে পালসিলের কি মূল চরিত্রটা বিপর্যয় হয়ে যায়? না, মূল চরিত্র বিপর্যয় হবে না, তো সে মাইন্ড সবই পাবে না, ওগুলো সবই পাবে। আর পালসিটির পেশেন্ট কি শীতভাব থাকে না, জ্বরের ক্ষেত্রে শীতভাব আসে না? হ্যাঁ, সে তো আসেই। তাহলে এরকম পেনের ক্ষেত্রে এরকম একটা চরিত্র আছে, এখানে একটা ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে যে যদি আপনি ওই ইউটিআই কেস যদি হয়, ইউটিআই কেস হলে পরে আপনার কিন্তু ওই চিল ভাবটা থাকবে, ওটা কমন সিমটম, তখন ওটা পালসিটা দিলে বিপদ হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। স্যার, পালসেরিলাতে বলা হয় অনেক সময় যে চিল এবং হিট অল্টারনেট করে, এটাও কি ঠিকঠাক? আপনি রুগীর মধ্যে দেখতে পাবেন, সব রোগী কি পাবে এরকম? সব রোগী তো থাকবে না, না? কোন রোগীর মধ্যে কোনটা আছে? তার পালসিটেলের ক্ষেত্রে সাধারণত এরা কভারিং চায় না জ্বরের ক্ষেত্রে। ও আর চিল গুলো আছে যেটা বিশেষত ম্যালেরিয়া টেলেরিয়া এই টাইপের ইয়ে, পালসিটিয়ার যদি ম্যালেরিয়ার পেশেন্ট হয়, সেখানে চিলটা তো ম্যালেরিয়ার কমন সিমটমের মধ্যে পড়ে যাচ্ছে না, আচ্ছা। ম্যালেরিয়ার পার্টিকুলার পার্টের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমরা কি দেখবো সেখানে, ম্যালেরিয়াটা স্টার্ট হয়েছিল কখন দেখবো, এক নাম্বার। তার তখন মেজাজটা কেমন আছে এটা দেখবো, ঠিক আছে? তারপর তার সঙ্গে তার জল পিপাসা দেখবো, তার হাওয়াটা কেমন চাইছে সেটা দেখতে হবে। হাওয়াটা সে চাইছে না। পালসিটিয়ার পেশেন্ট সাধারণত জ্বর হলে হাওয়া চায়, সাধারণত চায়, কিন্তু কিছু ব্যতিক্রমও আছে যেখানে তার ওই হাওয়াটা চায় না। শীত শীত তার একটা শীত ভাব থাকে, শীত ভাবটা যখন থাকে তার মধ্যে, তখন হাওয়াটা সে চাইবে না। কিন্তু ওইটা না থাকলে পরে সে হাওয়া চাইবে। পরিষ্কার হয়েছে জায়গাটা? স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, ওকে। রোগীকে খুব শান্তভাবে জিজ্ঞেস করুন, তাকে বলতে দেন, বললে দিলে দেখবেন পেশেন্টই আপনাকে উত্তরটা দিয়ে দিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে উত্তর দিয়ে দেয়। স্যার, থুজা রুগীও তো বোধহয় জ্বরের সময় হাওয়া চায়। হ্যাঁ, চায়, বেশি চায়। এইটাই, এই যে এই একটু আগে বললাম না যে গতিটা কোনটা বেশি কোনটা কম, এইটা বুঝে নিতে হবে। হ্যাঁ, আপনি এইটা তো যখন আপনার মেয়ের জ্বরের ক্ষেত্রে একটা বলেছিলেন। হ্যাঁ, এটা তপন গাঙ্গুলির প্রেসক্রিপশন ছিল। আমাকে কি বলেছিল, আমি তখন 104-এর কাছাকাছি জ্বর, তখন আমাকে বলে তুই থুজা 200 না 1 কি একটা বলেছে, ভুলে গেছি কত বলেছিলেন। আমি বলি, এরকম জ্বরের অবস্থা আমি দেবো? বলে, তোর মেয়ে মরলে তো একবারই মরবে, দুবার তো মরবে না। এইরকম কথাবার্তা তো তপন গাঙ্গুলির। হ্যাঁ, উনি তো ডাক্তার তপন ঘোষের মেয়ে ডিপথিরিয়া হয়েছিল তখন তাই বলেছিলেন। হ্যাঁ, ওই একই কথা বলেছিল, ল্যাট্রের মধ্যে সারিয়েছিল, হুম। ল্যাট্রের মধ্যে 200 দিয়ে। নাকি ডিপথিরিয়া হাসপাতালে ভর্তির জায়গা ছিল না, রাত বলে সকালে আনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সত্যি ঘটনা, ওটা মিথ্যে ঘটনা নয়। ওটা তপন গাঙ্গুলিই পড়ে, আমরা পারি না, আমরা সাহস পাই না, ভয় পাই।
উনি তো একটা মানে ঠিক আগেকার দিনে রেকর্ডিং উনি বোধহয় একটা জলাতঙ্ক রুগীও সারিয়েছিলেন। হ্যাঁ, ও পেশেন্টটা এই আমাদের সোদপুরের সে পেশেন্টকে আমি দেখেছি তো। সে এখন বিয়ে থা করে সংসার করছে, হুম। রীতিমতো সংসার করছে ভদ্রলোক। আমি তাকে দেখেছি সোদপুরে এখানে বসতেন যখন, তখন আমি দেখেছি। বলে এই সেই জলাতঙ্ক রোগ, উনি হাসতে শুরু করেছেন। হ্যাঁ, ওটা এই বিবরণ ওই ডাক্তার গোকুল বর্মন একটা ইয়েতে পড়েছিলাম, গোকুল বর্মনের ওই ইয়েটি পাঠিয়ে একটা ইয়ে দিয়েছিলেন তো। তপন কাঞ্জিলাল যে জিনিয়াস প্রেসক্রাইবার, এই তো আপনি 2-4টে আমার মুখ থেকে শুনেছেন, আমি তো ওনার কাছে দীর্ঘদিন বসে থেকে দেখেছি না। উফ, কি জিনিস! জিনিয়াস। জিনিয়াস মানে কি, ওই যে আমি বারবার একটা কথা বলি, প্রেসক্রাইবিং সিমটম কিন্তু খুব কোর কমিটি, খুব কোর জায়গার মধ্যে, খুব ছোট জায়গার মধ্যে থেকে প্রেসক্রিপশন হবে। ওই জায়গাটা পেলেই মেরে দিতে হবে। ওই কোর জায়গাটা কিন্তু অন্য কোনো মেডিসিনকে ইন্ডিকেট করে না। আমরা সিমটম অনেকগুলো নেব, কাটতে 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 তো 2-4টের মধ্যে এসে যাবো। ওই 2-4টের মধ্যে থেকে কোর পয়েন্ট কোন ওষুধের কোনটা, ওটা বুঝে নিতে হবে। ওইটা বুঝতে পারলে পরে কেল্লা ফতে, হ্যাঁ, দুর্দান্ত কাজ হয়ে যাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন নেই স্যার, তাহলে আমরা শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বন্ধ করে দাও। আচ্ছা, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা ক্লাস হবে তার মেসেজ দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক ধন্যবাদ, আছে, ওকে। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি।